সেদিন শহরের এক অন্ধকারময় রাতে বড় একটা বেশ্যাপল্লীর একটা ঘরে অসাধারণ সুন্দরী ১৬ বছরের এই মেয়েটা খুব কাঁদছিল। কেউ নাকি তাকে ৫০০ টাকায় বিক্রি করে দিয়েছে। আজ রাতে খদ্দের এসেছে, সে নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু এই শরীর নয়। কিছুক্ষণের নীরবতা, একটু পর ওই ঘরটা থেকে অসহ্য চিৎকারের আওয়াজ ভেসে আসছিল। তারপর ওই মেয়েটার সাথে কি হয়েছিল, গাঙ্গুবাই কাথিয়াবাড়ি, এক অজানা সত্য ঘটনা। বেশ্যা বা পতিতা শব্দটা সমাজের কিছু মানুষের শারীরিক চাহিদা মেটানোর সমার্থক শব্দ হিসাবে গণ্য করা হলেও একজন এমন ছিলেন যিনি কিনা এই ধারণাটা বদলে দিয়েছিলেন অনেক কিছুই। ভালোবাসা অনেকটা কয়েনের এপিঠ-ওপিঠের মতো। এক পাশে যেমন আছে কাউকে সাধারণ থেকে অসাধারণ করে তোলার ক্ষমতা, ঠিক আরেক পাশে আছে এক অন্ধকারময় অধ্যায় যা কিনা কোনো একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। এমন একটা সাধারণ মেয়ে যে কিনা হয়ে ওঠে একসময় দেহ ব্যবসার রানী থেকে মুম্বাইয়ের মা। এই নারী যেমন কোটিপতি কিছু মানুষদের মাথা নিচু করিয়েছিলেন, আবার একইভাবে মাফিয়া বা আন্ডারওয়ার্ল্ডের দুনিয়ার কবলে পড়ে গড়ে তুলেছিলেন এক নতুন ইতিহাস। না, এটা কোনো বানানো গল্প নয়। সমাজের আনাচে কানাচে গোপন কোণে জ্বলতে থাকা একটা বেশ্যাপল্লী বা পতিতালয়ের জ্বলন্ত সত্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কালপুরুষ। গাঙ্গুবাই, আসল নাম গঙ্গা হরজীবন দাস। গুজরাটের ভাবনগর জেলার কাথিওয়ার নামে একটা গ্রামে গুজরাটি পরিবারে ১৯২৮ সালে তার জন্ম হয়। তার জন্মসাল নিয়ে মতান্তর আছে। এক উচ্চশিক্ষিত আইনজীবী এবং শিক্ষাবিদদের পরিবারে তার বেড়ে ওঠা। কাথিয়াবাড়ের রাজ পরিবারের সাথেও নাকি তাদের পরিবারের সম্পর্ক ভালো ছিল। গঙ্গা ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন। এই বলিউডের হিরো দেব আনন্দের অনেক বড় ফ্যান ছিলেন গঙ্গা, এবং বলিউডের প্রতি প্রেম থেকেই তারও মনে স্বপ্ন জাগে অভিনেত্রী হওয়ার। আর সেই স্বপ্নই একদিন তাকে নিয়ে যায় মুম্বাই শহরে। সালটা ১৯৪৪। মাত্র ১৬ বছর বয়সে গঙ্গা রামনিক লাল নামে এক ব্যক্তির প্রেমে পড়েন। এই ব্যক্তি ছিল গঙ্গাদের পরিবারের হিসাব রক্ষক। রামনিক গঙ্গাকে একরকম প্রলোভন দেয় যে সে বলিউডে তাকে অভিনয়ের সুযোগ করে দেবে, এবং এরপর গঙ্গা নিজের পরিবার ও বাড়ি ছেড়ে রামনিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বিয়েও করে। বিয়ের প্রথম দিন বেশ ভালোই কাটছিল তাদের, কিন্তু টাকা শেষ হয়ে আসা রামনিক তাকে প্রস্তাব দেয় যে আমার এক মাসি আছে, তুমি তার কাছে কয়েকদিন থাকো, খুব কম খরচে ব্যবস্থাও হয়ে যায়। গঙ্গা এই প্রস্তাবে রাজি তো হয়ে যায়, কিন্তু সে জানতও না যে সে পৌঁছে গেছে মুম্বাইয়ের কুখ্যাত কামাথিপুরার রেড লাইট এরিয়াতে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তার স্বামী রামনিক তাকে ৫০০ টাকায় বিক্রি করে দিয়ে গেছে এই বেশ্যাপল্লীতে। আবার কোথাও কোথাও বলা হয় তাকে ১০০০ টাকা বিক্রি করা হয়েছিল। মুহূর্তের মধ্যে গঙ্গার স্বপ্ন, ভালোবাসা, আত্মসম্মান সব কিছু ভেঙে যায়। তার স্থান হয় মুম্বাইয়ের কামাথিপুরার একটা ছোট্ট কুঠুরিতে। প্রতিদিন যেখানে হাজার হাজার মেয়ে তাদের দেহ বিক্রি করে রোজগার করত। বলা ভালো, এই মেয়েগুলো কোনো না কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছিল শরীর বিক্রি করে। ভয়ানক জীবন ওখানে। প্রথম দিকে গঙ্গা পতিতা হিসাবে কাজ করতে রাজি না হলে তাকে খেতে দেওয়া হয় না। সেদিন রাতের বেলা তাকে নির্মমভাবে মারধর করা হয়। খুব চিৎকার করে কাঁদছিল। গঙ্গা ভেবেছিল কোনোভাবে যদি সে পরিবারের কাছে ফিরে যেতে পারে, কিন্তু সেটাও সে করতে পারবে না, কারণ এতে তাদের পরিবারের সম্মান নষ্ট হবে। গঙ্গা সিদ্ধান্ত নেয় দরকার পড়লে সে প্রাণ দিয়ে দেবে, কিন্তু এই শরীর কাউকে দেবে না। গঙ্গা আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ গঙ্গাকে সবসময় কড়া নজরদারির মধ্যে রাখা হচ্ছিল। এইভাবে কেটে যায় ২ সপ্তাহ। শেষ পর্যন্ত একদিন পতিতালয়ের মালিকের কাছে নিজের শরীর দিতে বাধ্য হয় গঙ্গা, কারণ এত অকথ্য অত্যাচার, খেতে না দেওয়া, এই সমস্ত কিছু আর সহ্য করতে পারেনি ১৬ বছরের মেয়েটা। এবং অনিচ্ছা সত্ত্বেও গাঙ্গুবাই পতিতা হিসাবে কাজ শুরু করেন। এই কাজ করতে গিয়ে প্রথম দিকে যথেষ্ট অপমানিত এবং অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু ধীরে ধীরে তিনি বাস্তবটাকে মেনে নিতে থাকেন। তিনি ছিলেন সুন্দরী, শিক্ষিতা এবং বুদ্ধিমতী। ফলে খুব অল্প সময়ের মধ্যে পতিতালয়ের অন্যান্য পতিতাদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি সেখানকার পতিতাদের সাহায্য করতেন, পাশে থাকতেন, কেউ মার খেলে তাকে গিয়ে উদ্ধারও করতেন। এইভাবে খুব অল্প সময়ের মধ্যে ১৯৫০ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি কামাথিপুরার ম্যাডাম হিসাবে পরিচিতি পান, এবং এই সময় তার নাম হয় গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, কারণ তিনি ছিলেন কাথিয়াওয়াড় অঞ্চলের মেয়ে। ধীরে ধীরে গাঙ্গুবাই কামাথিপুরা পতিতা পল্লীতে প্রবল জনপ্রিয়তা লাভ করেন একজন পতিতা হিসাবে। কিন্তু এই জনপ্রিয়তা তার কাল হয়ে ওঠে। এই খ্যাতির জন্য তাকে মুখোমুখি হতে হয় শওকত খান নামে এক প্রভাবশালী গুন্ডার। মুম্বাইয়ের অন্যতম ডন ছিল, যে কিনা গাঙ্গুবাইকে আর্থিক এবং শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করে। পরপর ২ সপ্তাহে শওকত খান গাঙ্গুবাইকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং যৌন অত্যাচার করে। দ্বিতীয় ঘটনার পর, অর্থাৎ দ্বিতীয়বার ধর্ষণ করার পর গঙ্গুকে কয়েক সপ্তাহে হাসপাতালে ভর্তি থাকতে হয়। এতটাই নারকীয়ভাবে অত্যাচার করা হয়েছিল, বলা ভালো যৌন শোষণ করা হয়েছিল গাঙ্গুবাইকে। গাঙ্গুবাই একসময় বুঝতে পারেন যে শওকত খানের হাত থেকে যদি রেহাই পেতে হয় তাহলে পুলিশ প্রশাসন কেউ তাকে সাহায্য করতে পারবে না, এটা তিনি খুব ভালো করেই জানতেন। এর থেকে রেহাই পেতে গেলে এর থেকেও বড় যে গুন্ডা আছে
কারণ সেই সময় মুম্বাইতে ডনদের রাজত্ব ছিল, মাফিয়া। শওকত খানেরও যে ওপরে ছিল, অর্থাৎ শওকত খানের বস, যার নাম আব্দুল করিম খান ওরফে করিম লালা। করিম লালা সেই সময় মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের একটা বিশাল বড় নাম ছিল। করিম লালার কাছে গঙ্গুবাই সাহায্যের জন্য যায়। করিম লালা তাকে সাহায্য করতে রাজি হয় এবং বিনিময়ে তিনি তার হাতে সুরক্ষার প্রতীক পবিত্র সুতো পরিয়ে দেন, যেটাকে আমরা রাখি বলেছি। আর এই একটা পদক্ষেপে গঙ্গুবাইয়ের জীবন অন্যদিকে বইতে শুরু করে, কারণ করিম লালা গঙ্গুবাইকে নিজের বোনের মতো সম্মান দিতে থাকে এবং তার নিরাপত্তার দায়িত্ব নেয়। পরের বার যখন শওকত খান নামের সেই গুন্ডাটা গঙ্গুকে ধর্ষণ করতে আসে, তখন সে করিম লালার কাছে খবর পাঠায়। করিম লালা তড়িঘড়ি গঙ্গুবাইকে রক্ষা করে সেদিন। ঘটনাটা গোটা মুম্বাই শহরে ছড়িয়ে পড়ে, কারণ গঙ্গু একজন মাফিয়া ডনের সমর্থন পেয়েছে। আর আগেই বলেছি, সেই সময় মুম্বাইয়ের শাসন ব্যবস্থা সম্পূর্ণ মাফিয়াদের হাতে ছিল বলা ভালো। করিম লালার কারণে স্থানীয় পুলিশের সঙ্গেও তার যোগাযোগ তৈরি হয়। দেখতে দেখতেই গঙ্গুবাই হয়ে ওঠে কামাতিপুরার একচ্ছত্র নেত্রী। রাজনীতি, পুলিশ, প্রশাসন, সমাজের ওপরের স্তর পর্যন্ত সে পৌঁছে যায়। নির্বাচন সামনে চলে আসে এবং কামাতিপুরা থেকে ঘরওয়ালি নির্বাচনে জয়লাভ করে সে। ঘরওয়ালি অর্থাৎ সেই সময় পতিতালয়ে যারা দেহ ব্যবসা করতো তাদের দেখভাল করা মহিলাদেরকে বোঝাতে ব্যবহার করা হতো ঘরওয়ালি শব্দটা। যৌনকর্মীদের নির্বাচনে জেতার পর সমাজে তার সম্মান বাড়ে। তিনি একজন বড়সড় নেত্রী হয়ে যান এবং অন্যান্য যৌনকর্মীদের দেখাশোনা এবং নিয়ন্ত্রণ করছিলেন তিনি। গঙ্গুবাই হয়ে ওঠেন সেই নেত্রী যিনি কিনা শুধু নিজের জন্য নয়, পতিতালয়ের অন্যান্য পতিতাদের সুযোগ সুবিধা সবকিছু দেখাশোনা করতেন। এর মধ্যে ভাইরাল হয় একটা কেস। মধু নামের একটা মেয়েকে একইভাবে যেমন করে গঙ্গুবাইকে নিয়ে আসা হয়েছিল সেই পতিতাপল্লীতে, একইভাবে সেই মেয়েটাকেও মিথ্যা বলে কামাতিপুরায় নিয়ে আসা হয়। গঙ্গুবাই তাকে কথা বলার জন্য ডেকে পাঠায় এবং সে যখন দেখে যে তারই মতো এই মেয়েটাকেও একইভাবে এই লাইনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, সে তৎক্ষণাৎ তার বাড়ির সাথে যোগাযোগ করে এবং সেই মেয়েটাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেয়। এই ঘটনাটা গঙ্গুবাইয়ের সম্মানকে আরও এক লেভেল বাড়িয়ে দেয়। গঙ্গুবাইয়ের কাছে টাকার চেয়ে নারীর ইচ্ছের মূল্য ছিল সব থেকে বেশি। এবার এখানে মনে হতে পারে যে সে তো নিজেও পতিতা ছিল এবং সে একটা বড় জায়গায় আসার পরে সে সব কিছু বন্ধ করে দিতে পারতো, তাহলে সে করলো না কেন? এই বিষয়ে পরে আসছি। তো এই ঘটনার পরে গঙ্গুবাইয়ের নাম আবার পরিবর্তন হয়ে যায়। গঙ্গা থেকে গঙ্গুবাই, গঙ্গুবাই থেকে গঙ্গুবাই কাথিয়াবাড়ি এবং গঙ্গুবাই কাথিয়াবাড়ি থেকে এখন তার নাম হলো গঙ্গুমা। সবাই তাকে সেখানে গঙ্গুমা বলে ডাকতে শুরু করে। কামাতিপুরায় বড়ে ঘরওয়ালি নামে আরেকটা নির্বাচন হয় এবং এই নির্বাচনেও জয়লাভ করে গঙ্গুবাই। দেখতে দেখতে গঙ্গুবাইয়ের প্রভাব প্রতিপত্তি শহরের চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং মুম্বাই শহরের অন্যতম একজন প্রভাবশালী মানুষ হয়ে ওঠেন তিনি। কেউ কেউ তাকে বলতে শুরু করে একজন প্রভাবশালী দালাল। তার সাথে আন্ডারওয়ার্ল্ডের যেমন কানেকশন ছিল, একই সাথে তার সঙ্গে জড়িত ছিল মাদক ব্যবসা। কামাতিপুরার ওই এলাকায় সেন্ট অ্যান্থনিস গার্লস হাই স্কুল নামে একটা স্কুল ছিল। যেহেতু পাশেই পতিতালয়, তো সাধারণ মানুষ আপত্তি জানাতে শুরু করে। সরকার থেকে নির্দেশ দেওয়া হয় পতিতালয়টা ওখান থেকে ভেঙে ফেলতে হবে, কিন্তু গঙ্গুবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে অভিযোগ জানানো হয়। পরবর্তীকালে পতিতালয়টা সেখান থেকে সরানো হয়নি। গঙ্গুবাই চেয়েছিলেন যে বিভিন্ন শহরে দেহ ব্যবসা পেশাটা যেন আইনত অনুমতি পায়। আজাদ ময়দানে এক মহিলা সম্মেলনে তাকে ডাকা হয় বক্তৃতা দেওয়ার জন্য, যেখানে রাজনৈতিক দলের মহিলারাও উপস্থিত ছিলেন। সেখান থেকে শুরু হয় গঙ্গুবাইয়ের বিতর্কিত জীবন। এখানে গঙ্গুবাই যৌনকর্মীদের পক্ষে এমন এক বিতর্কিত ভাষণ দেয় যা সেই সময় আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। গঙ্গুবাই নিজের ভাষণ শুরু করে, আমি একজন ঘরওয়ালি, আমি কোনো ঘর তোড়নেওয়ালি নই। আমার মতে আমাদের মতো যদি যৌনকর্মীরা না থাকতো তাহলে মুম্বাই শহরের অনেক মহিলার সতীত্ব রক্ষা পেত না। কামাতিপুরার অস্তিত্ব আছে বলেই মুম্বাইতে মেয়েরা এখনও নিরাপদ এবং সুরক্ষিত। পুরুষদের শারীরিক চাহিদা মেটানোর জন্য মহিলা যৌনকর্মী থাকায় অন্যান্য মহিলারা তাদের আক্রমণ থেকে বেঁচে যাচ্ছে এবং এই জন্য আমি যৌনকর্মীদের জন্য সমান অধিকার দাবি করছি আজকের এই সভা থেকে। যৌনকর্মীদের প্রতি কোনো ঘেন্না বা বিদ্বেষমূলক আচরণ কিছুতেই বরদাস্ত করব না আমি। এবং তিনি বক্তৃতা শেষ করেন এই বলে যে আমরা সকলেই আমাদের বাড়িতে কমপক্ষে একটা করে টয়লেট রাখি, যাতে আমরা অন্য কোনো ঘরে মলত্যাগ বা প্রস্রাব না করি। ঠিক একই কারণে প্রতিটা শহরে দেহ ব্যবসার জন্য একটা নির্দিষ্ট এলাকা থাকা দরকার। এই ছিল গঙ্গুবাইয়ের বিতর্কিত ভাষণ। এই ভাষণটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত ছিল এই ভাষণের পক্ষে বা বিপক্ষে। সেদিন জনতা তাকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছিল এবং তারপর থেকে গঙ্গুবাই নামটা শুধুমাত্র একজন পতিতা নয়, একজন সেলিব্রিটির মতো হয়ে উঠেছিল। একটা 16 বছরের সাধারণ মেয়ে থেকে শুরু করে এই সেলিব্রিটি জীবন পর্যন্ত গঙ্গুবাইকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন সাংবাদিক এবং মন্ত্রীরাও তাকে দেখতে যেতেন। গঙ্গুবাই খুব ভালো করে জানতেন যে দেহ ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে একবার কেউ ঢুকে গেলে সেখান থেকে বেরিয়ে আসা সবার পক্ষে সম্ভব হয় না। তিনি বিশ্বাস করতেন একজন পতিতার সন্তান কেন পতিতাই হবে, কেন সে সুশিক্ষা পাবে না, কেন সে সামাজিক মর্যাদা পাবে না, কেন সে অন্যান্য সাধারণ মানুষের মতো সুযোগ সুবিধা পাবে না বা সম্মান পাবে না। এটাই ছিল তার লড়াই এবং এই লড়াই তিনি চালিয়ে গেছেন
তার মৃত্যু পর্যন্ত। এবং এই জন্য তিনি তার সন্তানদের জন্য স্কুল বানিয়েছেন, শিক্ষা এবং স্বাস্থ্যের পরিষেবাও দিয়েছেন। শোনা যায় কামাতিপুরার যৌনকর্মীদের দুঃখ কষ্ট, তাদের জীবনযাত্রা ভালো করার জন্য তিনি 1957 সালে জওহরলাল নেহরুর সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন। তবে গাঙ্গুবাই নামটা ঠিক যত তাড়াতাড়ি ওপরে উঠে এসেছিল, ঠিক ততটাই তাড়াতাড়ি সবার আড়ালে চলে যায়। কারণ গাঙ্গুবাইয়ের শেষ জীবনে কি হয়েছিল সেই সম্বন্ধে কিন্তু তেমন একটা কিছু জানা যায় না। এক এক জায়গায় এক একটা জিনিস শোনা যায়। যতটুকু শোনা যায় তাতে তিনি নাকি নিজের মর্যাদা বজায় রাখার জন্য শাড়ি এবং সোনার গয়না পরতেন শেষ জীবনে। এমনকি এটাও শোনা যায় তিনি এতটাই শৌখিন ছিলেন, তিনি দামি গাড়ির ব্র্যান্ড বেন্টলি, সেই বেন্টলিতে চলাফেরা করতেন। তিনি জীবনের বিয়ে তো করেননি। কখনো কখনো ভালোবাসায় বিশ্বাসঘাতকতার আঘাত মানুষ যত বড়ই হয়ে যাক না কেন তাকে সারা জীবন বহন করে নিয়ে চলতে হয়। হয়তো গাঙ্গুবাই বিরাট একটা সংখ্যক মানুষের কাছে সেলিব্রিটি ছিলেন, প্রভাবশালী ছিলেন, কিন্তু রাম মানিকের বিশ্বাসঘাতকতার আঘাত তিনি তখনও ভুলতে পারেননি। তিনি বিয়ে না করলেও বেশ কয়েকজন শিশুকে দত্তক নিয়েছিলেন, তাদেরকে লালন পালন করতেন। 2022 সালে সঞ্জয় লীলা বনসালী পরিচালনায় গাঙ্গুবাই কাথিয়াবাড়ি সিনেমাটা রিলিজ করে, যেটার কিছু কিছু সিন আপনারা এখানে দেখতেও পেলেন। যদিও মুভিটা পারফেক্ট না, কারণ গাঙ্গুবাই কাথিয়াবাড়িকে যেভাবে এখানে নাটকীয়ভাবে দেখানো হয়েছে আসল জীবনের সঙ্গে অনেক কিছুই মেলে না তার। বাস্তব জীবনে গাঙ্গুবাই ছিলেন আরও বেশি দৃঢ়, অভিজ্ঞ এবং দয়ালু। সিনেমার চেয়েও কঠিন ছিল তার জীবন এবং তার লড়াই। 1977 সালের 7ই সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান গাঙ্গুবাই এবং তার মৃত্যুর পর এলাকার পতিতালয়গুলোতে তার ছবি এবং মূর্তি স্থাপন করা হয়েছিল। কিছু সাংবাদিক এবং লেখকের প্রতিবেদনে কামাতিপুরা নিয়ে বিতর্কিত কয়েকটা জিনিস উঠে এসেছে পরবর্তীকালে। বলা হয় যে দয়ালু মানবিক মুখ গাঙ্গুবাই সবার সামনে দেখাতেন, তার যে ভালো মানুষের রূপ সেটা নাকি তার আসল রূপ ছিল না, কিন্তু তার আড়ালে তার চলতো মাদকের ব্যবসা। এবং এই কারণেই একটা মহিলা যখন এতটা সমাজে প্রভাবশালী হয়ে যায় যে তিনি সমাজের উঁচু স্তরে মানুষের সঙ্গে চলাফেরা করছেন, তিনি ইচ্ছে করলেই সেই পতিতালয় থেকে বেরিয়ে আসতে পারতেন। বা পতিতালয়ে সবাই তো আর নিজের ইচ্ছে আসে না, প্রচুর মেয়ে, বেশি সংখ্যক মেয়ে এরকম থাকে যাদেরকে জোর করে আনা হয় বা কোনো না কোনো কিছুর শিকার হয়ে বা কোনো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বা কেউ বিক্রি করে দিয়ে যায়। অন্তত সেই সব মেয়েগুলোকে তো বাঁচাতে পারতেন। তিনি এরকম মেয়েকে বাঁচিয়েছিলেন যার একটা কেসই সামনে আসে, যেটা কিনা মধুর কেসটা ছিল। তাছাড়া কিন্তু কখনো তার সম্বন্ধে এরকম কিছু শোনা যায়নি। তো এই ধরনের কিছু রিপোর্ট সামনে আসতে শুরু করে গাঙ্গুবাই কাথিয়াবাড়ি সম্বন্ধে। ওই যে বললাম কয়েনের এপিটোপিট, একদিকে যেমন গাঙ্গুবাইয়ের একটা ভালো এবং দয়ালু রূপ দেখানো হয়, অন্যদিকে কিন্তু তাকে নিয়ে এই সমস্ত কথাও খবরের কাগজে, বিভিন্ন রিপোর্টে, বিভিন্ন জায়গায় প্রচারিত হতে শুরু করে। কতটা সত্যি কতটা মিথ্যা কেউ জানে না। তবে কামাতিপুরার আশেপাশের বাসিন্দাদের মতে গাঙ্গুবাই যখন কামাতিপুরার দায়িত্ব সামলান তখন নাকি সেখানে পুলিশি হয়রানি, দালালদের মারধর বা বাইরে থেকে গুন্ডাদের অত্যাচার নাকি অনেক কমে গিয়েছিল এবং এই জন্য নাকি তারা তাকে মা বলে ডাকতেন। গাঙ্গুবাই সুরক্ষার এক প্রতীক ছিলেন কামাতিপুরায়। কামাতিপুরাতে একটা ছোট মন্দিরও আছে যা কিনা গাঙ্গুবাইয়ের নামে উৎসর্গ করা হয়েছে। গাঙ্গুবাই কাথিয়াবাড়ি শুধুমাত্র একটা পতিতার নাম নয়, এমন একটা নাম যে নারী নিজের জীবনে সংগ্রাম করেছে, লড়াই করেছে এবং নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে একজন পতিতা হওয়া সত্ত্বেও। কারণ পতিতাদের আমাদের সমাজে যে চোখে দেখা হয় তা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও গাঙ্গুবাইয়ের কিছু বিতর্কিত কথা কিন্তু তার পেছন ছাড়েনি। আপনাদের কি মনে হয় গাঙ্গুবাই সম্বন্ধে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল গাঙ্গুবাই কাথিয়াবাড়ি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে হবে না। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশন দেওয়া আছে, চলে আসুন, কথা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।